প্রথমেই যেটা সেটা হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন কি। আচ্ছা, ডিএনএ রেপ্লিকেশন কি? দেখো, আমরা যখন 9-10 ছিলাম বা আমরা ইন্টারেও হচ্ছে আমাদের যখন সেকেন্ড চ্যাপ্টার পড়বো, আমরা জানি যে আমাদের দেহের কোষগুলো কি হয়, বিভাজিত হয়। বা কোষ কাকে বলে আমরা যখন পড়েছিলাম তখন কি ছিল, যে কোষ হইতে হলে তাকে অবশ্যই কি হইতে হবে, বিভাজিত হইতে হবে। এবং বিভাজিত হবে একটা কোষ যখন তোমার দুইটা কোষে পরিণত হবে, একটা কোষ যখন তোমার দুইটা কোষে পরিণত হবে, তখন এই কোষের ভেতরে যা আছে, নিউক্লিয়াস থেকে শুরু করে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড যদি থাকে বা কোষ ঝিল্লি, সবকিছুই কি হবে, দ্বিগুণ হয়ে যাবে। আমরা যখন কোষ বিভাজন পড়বো, ক্যারিওকাইনেসিস, সাইটোকাইনেসিস পড়বো মাইটোসিসের, তখন দেখব যে একটি কোষের মধ্যে যা থাকে সবকিছু কি হবে, বিভাজিত হবে। শুধুমাত্র একটি জিনিস বাদে, সেটা হচ্ছে ডিএনএ। কোষ বিভাজনের সময় একটি জিনিস হচ্ছে বিভাজিত হয় না, সেটা হচ্ছে ডিএনএ। কারণ ডিএনএ হচ্ছে নরমাল কোষের সাথে বিভাজিত হতে পারে না। ডিএনএ কখন বিভাজিত হয়? ডিএনএ বিভাজিত হয় কোষ চক্রে। ডিএনএ কোথায় বিভাজিত হয়? ডিএনএ বিভাজিত হয় কোষ চক্রে। আচ্ছা, কোষ চক্র ব্যাপারটা কি? হ্যাঁ, আচ্ছা, সবাই একটু ক্লাসে থাকে, আমরা আজকে ব্যাপারগুলো বুঝতেছি আস্তে আস্তে। হ্যাঁ, তো কোষ চক্র ব্যাপারটা কি? কোষ চক্র ব্যাপারটা হচ্ছে একটু, আচ্ছা সমস্যা নেই। কোষ চক্র ব্যাপারটা কি? কোষ চক্র হচ্ছে আমাদের জীবনে যেমন কি ছিল, আমরা প্রথমে মায়ের পেটে ছিলাম। মায়ের পেটে আমরা কি অবস্থায় ছিলাম? ভ্রূণ অবস্থায় ছিলাম। মায়ের পেটে আমরা কোন অবস্থায় ছিলাম? ভ্রূণ অবস্থায় ছিলাম। ভ্রূণ থেকে শিশু হিসেবে আমাদের জন্ম। শিশু থেকে আমরা এখন হচ্ছে যুবক। যুবক থেকে কি আবার আমাদের নতুন জেনারেশনে কি আসবে? ভ্রূণ আসবে। আমাদের শুক্রাণু ডিম্বাণু থেকে আবার শিশুর জন্ম হবে, শিশু থেকে যুবক হবে, ওইখান থেকে আবার কি ভ্রূণে চলে আসবে। এইভাবে কি এই সাইকেলটা যেভাবে ঘুরতে থাকে, সেম আমাদের কোষগুলো হচ্ছে এরকম একটা সাইকেলের মধ্যে ঘুরতে থাকে। সো এই কোষ চক্রের হচ্ছে কয়েকটা ধাপ আছে। কোষ চক্রের টোটাল ধাপ হচ্ছে 4টা। প্রথমে G1, তারপরে S, তারপরে G2, তারপরে M, তারপরে আবার কোষগুলো G1 এ প্রবেশ করে। এই সম্পূর্ণটাকে একসাথে আমার বলতেছে হচ্ছে সেল সাইকেল। ঠিক আছে? একটা কোষ আমাদের, এই যে আমাদের সাপোজ আমার বডিতে এখন কোষ উৎপন্ন হচ্ছে, ঠিক আছে? এই কোষগুলো প্রথমে G1 বা বিরাম 1 বা গ্যাপ 1 ওইখান থেকে চলে আসবে। এর পরের ধাপ সিনথেসিস। এস মানে হচ্ছে সিনথেসিস। ঠিক আছে? ওইখান থেকে চলে আসবে G2 মানে হচ্ছে গ্যাপ 2। ওইখান থেকে কোষগুলো চলে আসবে হচ্ছে এম ধাপে বা মাইটোসিস ধাপে, যেটা আমরা সবাই চিনি বা যেটাকে আমরা কোষ বিভাজন ধাপ হিসেবে চিনি। কোষ বিভাজন, ঠিক আছে? যেটাকে আমরা হচ্ছে কোষ বিভাজন ধাপ হিসেবে চিনি সবাই। তো আমাদের কোষটা কোথায় বিভাজিত হয়? আমাদের কোষ হচ্ছে এম দশায় বিভাজিত হয়। আমাদের কোষ হচ্ছে কোথায় বিভাজিত হয়? আমাদের কোষ হচ্ছে এম দশায় বিভাজিত হয়, এম দশায়। কিন্তু আমাদের ডিএনএটা কোথায় বিভাজিত হয়? আমাদের ডিএনএ গুলা বিভাজিত বা প্রতিলিপিত হয় হচ্ছে এস দশায়। তাহলে আমরা মনে রাখি আমাদের ডিএনএটা কোথায় প্রতিলিপিত হয়? ডিএনএ প্রতিলিপিত হয় হচ্ছে এস দশায়। ডিএনএ কোথায় প্রতিলিপিত হয়? এস দশায়। মাইটোসিসের ক্ষেত্রে যেসব কোষের মাইটোসিস হয় ওদের ডিএনএ প্রতিলিপিত হয় এস দশায়। কিন্তু যেসব কোষের মিওসিস হয়, আবার শুনি, যেসব কোষের মাইটোসিস হয় তারা প্রতিলিপিত হয় এস দশায়। কিন্তু যেসব কোষে তোমার হচ্ছে মিওসিস হয়, যেমন জনন কোষ, ঠিক আছে? জনন কোষে যখন মিওসিস হয়, মিওসিস যখন হবে, মিওসিসের প্রোফেজ 1 এর লেপটোটিন উপদশায় ডিএনএ প্রতিলিপিত হবে। প্রোফেজ 1 এর লেপটোটিন উপদশায় ডিএনএ প্রতিলিপিত হবে। তাহলে আমরা আবার একটু খেয়াল করি, আমাদের নরমালি মাইটোসিসে সিনথেসিস বা এস দশায় হচ্ছে প্রতিলিপিত হচ্ছে ডিএনএ, কিন্তু মিওসিসে
প্রোফেজ 1 এর লেফট প্রোটিন উপদশায় হচ্ছে ডিএনএ প্রতিলিপিত হচ্ছে। এটা কোথা থেকে আসছে এই ইনফরমেশনটা? এই ইনফরমেশনটা হচ্ছে মাজেদা ম্যাডামের বইয়ে দেওয়া আছে তোমাদের, হ্যাঁ, এটা আমাদের হচ্ছে হাসান স্যারের বইয়ে নাই। আচ্ছা, তো তারপরে আসো, তাহলে আমরা কোষ ডিএনএ কোথায় রেপ্লিকেশন হয় বুঝতে পারছি। ডিএনএ রেপ্লিকেশন হয় হচ্ছে এস দশায় আর হচ্ছে অথবা প্রোফেজ 1 এর লেফট প্রোটিন উপদশায়। আচ্ছা, তারপরে কি ডিএনএ কেন রেপ্লিকেশন হয়? যেহেতু আমাদের কোষগুলো একটা থেকে দুইটায় পরিণত হচ্ছে বা মিওসিসের ক্ষেত্রে একটা থেকে চারটায় পরিণত হচ্ছে, প্রত্যেকটা কোষের কি আলাদা আলাদা ডিএনএ প্রয়োজন, তাই ওই প্রক্রিয়াটা কি বলা হয় হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন। তাহলে ডিএনএ রেপ্লিকেশন কি একটি ডিএনএ থেকে দুইটি ডিএনএ সৃষ্টি কি বলছে? আচ্ছা, গ্যাপ, আচ্ছা একজন কোশ্চেন করছো হচ্ছে ভাইয়া নেট প্রবলেম করতেছে। আচ্ছা, নেট কি আমাদের প্রবলেম করতেছে? একটু সবাই একটু জানাও তো। আচ্ছা, নাকি তোমার করতেছে, মিনহাজের করতেছে? আচ্ছা ভাইয়া দেখো, আচ্ছা সবাই যদি আমাদের নেট প্রবলেম করে তাহলে একটু জানাও, তাহলে আমরা হচ্ছে আবার চেষ্টা করতেছি। আচ্ছা, আর গ্যাপ কি? হ্যাঁ, তুমি যে জিজ্ঞেস করছো হচ্ছে ভাইয়া গ্যাপ কি? গ্যাপ মুহিবুল জিজ্ঞেস করছে। আচ্ছা, গ্যাপ বা বিরাম এগুলো হচ্ছে কোষ চক্রের এক একটা ধাপ। টোটাল কোষ চক্রের ধাপ হচ্ছে একটা কোষের জীবনের 4টা ধাপ। আমাদের যেমন কি ভ্রূণ অবস্থা, শিশু অবস্থা, যুবক অবস্থা, তারপর বৃদ্ধ হয়ে যাব আমরা একটা সময়, আমাদের থেকে আবার আমাদের নেক্সট জেনারেশন আসবে। তেমনি একটা কোষের G1 একটা দশা, S একটা দশা, G2 একটা দশা, M একটা দশা। এমটা আমরা জানি কোষ বিভাজন, বাকিগুলো আমরা জানি না। আমরা পড়বো, অবশ্যই পড়বো। আমরা হচ্ছে নেক্সট চ্যাপ্টার কোষ বিভাজনের চ্যাপ্টারে আমরা কোষ চক্র নিয়ে আলাদা শুধু ডেডিকেটেড একটা ক্লাস করব। তখন হচ্ছে আমরা গ্যাপ 1 এ কি হয়, গ্যাপ 2 তে কি হয়, সিনথেসিস দশায় কি হয়, এগুলো সব হচ্ছে আমরা পড়ে নিব, ঠিক আছে? আচ্ছা, নুনই বলছে যে না নেটের সমস্যা হচ্ছে না। আচ্ছা জি আশিক ভাইয়া বলো তুমি আরেকবার কি কোন অংশটা আবার বলবো, তোমরা বলো, আমি আবার বলে দিচ্ছি, হ্যাঁ। আচ্ছা, তোমরা বলো যে কোনটা আবার একটু রিপিট করতে হবে, আমি আবার রিপিট করতেছি, এইটা আমরা আবার পড়বো, ঠিক আছে? তোমাদের টেনশন নেওয়ার কোনো কারণে, এটা হচ্ছে আমরা আবার হচ্ছে সেকেন্ড চ্যাপ্টার কোষ বিভাজনের চ্যাপ্টারে আমাদের প্রথম ক্লাস চাই থাকবে কোষ চক্র নিয়ে একটা ডেডিকেটেড ক্লাস। এইখানে কোষ চক্র পড়ানোর আসলে কোনো রিজন নেই, কিন্তু আমি যখন তোমাদেরকে বলবো যে আমাদের এস দশায় ডিএনএ প্রতিলিপিত হয়, তখন তো তোমরা তো আগে কখনো শুনোই নাই যে এস দশাটা কি। এই জন্য ভাইয়া জাস্ট তোমাদের সাথে একটু আলোচনা করে নিলাম যে আমাদের আসলে এস দশাটা কি, বুঝতে পারছি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এরপরে আসো আমরা হচ্ছে এইবার আসি যে আমাদের ডিএনএ প্রতিলিপনটা আসলে কিভাবে হয়। আসো, আচ্ছা, তো বিজ্ঞানীরা দেখো, তোমরা হচ্ছে কি পড়ছো, এই যে কি জানি বলে তোমার পরমাণু মডেল পড়ছো, হ্যাঁ। তো পরমাণু মডেলে সর্বপ্রথম কোন বিজ্ঞানী পরমাণু মডেল দেন? ওই যে থমসনের প্লাম পুডিং মডেল, ঠিক আছে? থমসনের প্লাম পুডিং মডেল দেন। তো ওইখানে কি থমসন ঠিক ছিল? ঠিক কিন্তু ছিল না সম্পূর্ণ। ওইখান থেকে একটু মডিফাই করে কথাকে বলে রাদারফোর্ড, যেটা তোমরা পড়ো কেমিস্ট্রি সেকেন্ড চ্যাপ্টারে আছে আমাদের রাদারফোর্ডের মডেল, ঠিক আছে? রাদারফোর্ডও কি 100% ঠিক ছিল? না। রাদারফোর্ডের থেকে আরেকটু ঠিক কে ছিল? বোর। কিন্তু বোরও কি 100% ঠিক ছিল? না। বোরের পরে কে আসছে? শ্রোডিঞ্জার আসছে। সো কথা যেটা ভাইয়া বুঝাতে যাচ্ছি যে মতবাদগুলো হচ্ছে বিজ্ঞানীরা প্রথমে যখন কোনো কিছু নিয়ে শিওর থাকে না, তখন তারা বেশ কিছু হাইপোথিসিস দেয় যে এইটা এইভাবে কাজ করতে পারে, এইটা এইভাবে হতে পারে। সো বিজ্ঞানীরা প্রথমে ডিএনএ অনুলিপন নিয়ে শিওর ছিল না যে এটা কিভাবে হয়। সো বিজ্ঞানীরা ধারণা করছিল যে ডিএনএ 3 ভাবে প্রতিলিপিত হতে পারে। ডিএনএ 3 ভাবে প্রতিলিপিত হতে পারে: সংরক্ষণশীল, অর্ধ সংরক্ষণশীল এবং বিচ্ছুরণশীল। সংরক্ষণশীল, অর্ধ সংরক্ষণশীল এবং বিচ্ছুরণশীল। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সংরক্ষণশীল, অর্ধ সংরক্ষণশীল এবং বিচ্ছুরণশীল। আচ্ছা, সংরক্ষণশীলে কি বলছে? সংরক্ষণশীলে যেটা বলছে যে সাপোজ আমার এই হচ্ছে একটা ডিএনএ, ঠিক আছে? এই হচ্ছে একটা কি ডিএনএ। এইবার এই ডিএনএ থেকে একটা নতুন ডিএনএ সৃষ্টি হবে। এই ডিএনএ থেকে একটা নতুন ডিএনএ সৃষ্টি হবে। আমি ধরি এই ডিএনএর একটা হচ্ছে এ, এই ডিএনএর আরেকটা সূত্র হচ্ছে বি। এখান থেকে একটা যখন নতুন ডিএনএ সৃষ্টি হবে, এখান থেকে একটা যখন নতুন ডিএনএ সৃষ্টি হবে, তখন কি হবে? তখন যেটা হবে যে একটা ডিএনএ থাকবে আগের মতো এক্স্যাক্ট, একটা এ একটা বি, কিন্তু আরেকটা যে নতুন ডিএনএ হবে সেটার একটা অংশ হবে সি, একটা অংশ হবে ডি। এই পুরান ডিএনএ বা মাতৃ ডিএনএর সাথে কি নতুন ডিএনএর কি কোনো মিল আছে? কারণ মাতৃ ডিএনএ সূত্রগুলো ছিল এ বি, যাদের গঠন একরকম। নতুন ডিএনএর গঠন হচ্ছে সিডি, যাদের গঠন হচ্ছে সম্পূর্ণ কি ভিন্ন রকম, ঠিক আছে? নতুন ডিএনএর গঠন হচ্ছে কি সম্পূর্ণ ভিন্ন রকম,
ঠিক আছে, তাইলে এইটাকে বলতেছে সংরক্ষণশীল। কেন সংরক্ষণশীল বলছে? কারণ আমার মাতৃ ডিএনএতে যেই দুইটা ডিএনএর সূত্রক ছিল, এই যে এ সূত্রক আর বি সূত্রক, এখানে কি এ সূত্রক আর বি সূত্রকের কোনো চেঞ্জ হয়েছে? চেঞ্জ কিন্তু হয় নাই। কিন্তু এখানে দেখো নতুন যে সূত্রক আসছে সি এবং ডি সূত্রক, এদের মধ্যে কি, এদের সাথে কিন্তু এ আর বি এর কোনো মিল নাই। বুঝতে পারছি? সো এই জন্য এটাকে বলছে সংরক্ষণশীল, যেখানে আগের সূত্রকটা আগের মতোই থেকে যায়, নতুন একটা ভিন্ন সূত্রকের সৃষ্টি হয়। সো এইটা নিয়ে বিজ্ঞানীরা কনফিউজ ছিল। তো তারপরে বিজ্ঞানীরা যেটা দেয় সেটা হচ্ছে অর্ধ সংরক্ষণশীল। তারপরে বিজ্ঞানীরা যেটা দেয় সেটা হচ্ছে অর্ধ সংরক্ষণশীল। হ্যাঁ, আচ্ছা, তো অর্ধ সংরক্ষণশীলে বিজ্ঞানীরা কি বলে? অর্ধ সংরক্ষণশীলে বিজ্ঞানীরা বলে, সাপোজ আমার কাছে দুইটা ডিএনএ আছে, একটা সূত্রকের নাম হচ্ছে এ আর একটা সূত্রকের নাম হচ্ছে বি। এখান থেকে আমার নতুন দুইটা ডিএনএ সৃষ্টি হবে। এখান থেকে আমার নতুন দুইটি ডিএনএ সৃষ্টি হবে। আচ্ছা, এই নতুন ডিএনএ গুলোর মধ্যে এই যে একটাতে একটা এ থাকবে, একটা বি থাকবে, আরেকটা নতুন সূত্রক একটা সি হবে, একটা ডি হবে। এখানে দেখো কি হচ্ছে, এখানে প্রথমে কিন্তু ছিল এ আর বি সূত্রক, মাতৃসূত্রক। নতুন যখন দুইটা ডিএনএ সৃষ্টি হয়, একটা সূত্রকে হচ্ছে একটা নতুন সূত্রক, একটা পুরান সূত্রক, এটা হচ্ছে কি পুরান সূত্রক, আর সিটা হচ্ছে কি নতুন সূত্রক। আবার আরেকটাতে দেখো বিটা হচ্ছে কি পুরান সূত্রক, আর ডিটা হচ্ছে কি নতুন সূত্রক। আগেরটাতে কি ছিল, নতুন যখন ডিএনএ সৃষ্টি হচ্ছিল দুইটা সূত্রক, একটাতে হচ্ছিল পুরানটা আর একটাতে হচ্ছিল কি নতুনটা। এখানে দেখো, এখানে কিন্তু একটা সূত্রক হচ্ছে নতুন আর একটা সূত্রক হচ্ছে পুরান, একটা সূত্রক হচ্ছে নতুন আর একটা সূত্রক হচ্ছে পুরান। তাহলে এইটাকে বলে অর্ধ সংরক্ষণশীল প্রক্রিয়া। অর্ধ সংরক্ষণশীল কেন বলে? কারণ দেখো এই যে নতুন যে আমার একটা সূত্রক সৃষ্টি হয়েছে, এই যে আমার যে নতুন একটা সূত্রকের সৃষ্টি হয়েছে, এই সূত্রকটা আমার একটা অংশ নতুন আর একটা অংশ কি পুরাতন। এখানেও সেম, একটা অংশ নতুন আর একটা অংশ কি পুরাতন। সো এই কারণে এটাকে বলা হয় অর্ধ সংরক্ষণশীল প্রক্রিয়া। এই কারণে এটাকে কি বলে? অর্ধ সংরক্ষণশীল প্রক্রিয়া। আচ্ছা, সংরক্ষণটা আরেকবার বলেন। আচ্ছা, আবার আমি রিপিট করতেছি, সমস্যা নেই। তাহলে অর্ধ সংরক্ষণশীলে কি হয়, একটা নতুন যে নতুন দুটি ডিএনএ সৃষ্টি হবে, ওই প্রত্যেকটা ডিএনএর একটা সূত্রক হবে নতুন, একটা সূত্রক হবে পুরান, আরেকটাতে হচ্ছে একটা সূত্রক হবে পুরান আর একটা সূত্রক হবে নতুন। ঠিক আছে, অর্ধেক অর্ধেক। আচ্ছা, আর বিচ্ছুরণশীলে কি হয়, আমি আবার সংরক্ষণশীল বলতেছি, সমস্যা নেই। আচ্ছা, তো এইটা নিয়েও বিজ্ঞানীরা শিওর ছিল না যে আসলে কি হয়। তো তারপরে বিজ্ঞানীরা বললো বিচ্ছুরণশীল। বিচ্ছুরণশীলে কি বললো, যে এই হচ্ছে আমার একটা ডিএনএ, এটা দুইটা সূত্র এ ও বি। ওরা বলছে যে এই যে এইটার আমার প্রত্যেকটা অংশ ভেঙে ভেঙে আলাদা হবে। ঠিক আছে, এখানে প্রতিটি অংশ ভেঙে ভেঙে আলাদা হবে এবং প্রত্যেকটা অংশ থেকে আমার নতুন ডিএনএ সৃষ্টি হবে। এবং প্রত্যেকটা অংশ থেকে আমার কি হবে, সাপোজ এই যে এইটা একটা, এখান থেকে একটা নতুন ডিএনএ সৃষ্টি হবে, এখান থেকে একটা নতুন ডিএনএ সৃষ্টি হবে, এখান থেকে একটা নতুন ডিএনএ অংশ সৃষ্টি হবে, এখান থেকে একটা নতুন ডিএনএ অংশ সৃষ্টি হবে। দেখো, আচ্ছা, এগুলো কিন্তু সম্পূর্ণ ডিএনএ না, এগুলো হচ্ছে ডিএনএর অংশ। এই জন্য এটাকে বলে বিচ্ছুরণ। বিচ্ছুরণ যখন হয় কি, কণাগুলো আস্তে 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 বিচ্ছুরিত হয় না, যে কণা আকারে, যেমন তুমি একটা চিপসকে নিয়ে তুমি যদি এটাকে হচ্ছে এমনি মুঠ করে ভেঙে ফেলো, তাহলে কি যেমন মুঠো করে হচ্ছে তোমার আলাদা আলাদা হচ্ছে ইয়ে পড়বে না, এখানে হচ্ছে সেম। একটা ডিএনএকে সাপোজ তুমি টেনে হিসড়ে ছেড়ে ফেললা, এইবার একটা ডিএনএ থেকে সাপোজ তুমি 20টা অংশ পাইলা, প্রত্যেকটা অংশের জন্য একটা করে নতুন ডিএনএ অংশকে সৃষ্টি হবে। এইটাকে ওনারা বলছে হচ্ছে বিচ্ছুরণশীল। এখানে কোনটা যে নতুন কোনটা যে পুরান এইখানে হচ্ছে ওইভাবে আলাদা করা যায় না। আচ্ছা, তো আমরা বুঝতে পারছি বিচ্ছুরণশীলটা। হ্যাঁ, সংরক্ষণশীলটা আবার বলছি। আচ্ছা আচ্ছা, সংরক্ষণশীলটা আবার বলতেছি। সংরক্ষণশীলটা হচ্ছে সাপোজ ধরো তোমার কলি এবং আনুষ্কা, ঠিক আছে, এরা দুইজন মিলে হচ্ছে আনুষ্কা। আচ্ছা, এরা দুইজন মিলে হচ্ছে কি একটা ডিএনএ খণ্ডক। কলি হচ্ছে একটা সূত্রক, আনুষ্কা হচ্ছে আরেকটা সূত্রক। এইবার ধরি রণবীর সিং আর দীপিকা, এরা হচ্ছে আরেকটা সূত্রক। ঠিক আছে, এরা হচ্ছে আরেকটা সূত্রক। এখন কলি আর আনুষ্কা এরা হচ্ছে আমার একটা ডিএনএ সূত্রক, এটা হচ্ছে একটা
খণ্ডক, এটা হচ্ছে আরেকটা খণ্ডক। রানবির আর দীপিকা হচ্ছে আরেকটা ভিন্ন খণ্ডক। তো এখানে দেখো এইটার সাথে কোহলি আর আনুষ্কার সাথে রানবির আর দীপিকার কি কোনো মিল আছে? নাই। এটা কি? এরা আলাদা বিয়ে করছে, এরা হচ্ছে আলাদা বিয়ে করছে। সো এইখানে নতুন যে খণ্ডকের সৃষ্টি হয় তার সাথে পুরান খণ্ডকের কোনো সম্পর্ক নাই। সংরক্ষণশীলে কি হয়? নতুন খণ্ডকের সাথে পুরান খণ্ডকের কোনো সম্পর্ক থাকে না। এখানে দেখো এদের সাথে এদের কোনো কি নাই? মিল নেই। তাহলে হচ্ছে এই কারণে এটাকে বলে সংরক্ষণশীল। কিন্তু এখন যদি এইটা হইতো যে সাপোজ রণবীর সিং এর হচ্ছে ব্রেকআপ হয়ে গেছে, মানে ডিভোর্স হয়ে গেছে দীপিকার সাথে, তো রণবীর গিয়ে আনুষ্কার সাথে বিয়ে করলো আর দীপিকা গিয়ে হচ্ছে কোহলির সাথে বিয়ে করছে, ঠিক আছে ধরো, তখন হচ্ছে এইটাকে বলে অর্ধ সংরক্ষণশীল প্রক্রিয়া। হিসেব বুঝতে পারছি? যে এইখানে আগের পেয়ারেরই হচ্ছে আমার একটা করে ইয়ে থাকতেছে। সাকিব আল হাসান আর অপু বিশ্বাস দিব? হ্যাঁ আচ্ছা দিলাম, তোমরা মনে মনে ধরে নাও হচ্ছে সাকিব আল হাসান না, সাকিব আল হাসান না, তো সাকিব খান আর অপু বিশ্বাস, যা ইচ্ছা মনে করো। তাহলে বুঝো সংরক্ষণশীলে হচ্ছে যে নতুন ডিএনএ খণ্ডকের সৃষ্টি হচ্ছে তার সাথে কারো কোনো সম্পর্ক নেই। কিন্তু অর্ধ সংরক্ষণশীলে হচ্ছে কি, অর্ধেক হচ্ছে আগের মাতৃসূত্রক, অর্ধেক হচ্ছে নতুন অপসূত্রক। এটা আমরা পড়বো, এখনই পড়বো, সমস্যা নেই। আচ্ছা দেখো তারপরে যেটা হয় সেটা হচ্ছে ডিএনএ অনুলিপন। আচ্ছা এইবার তোমরা কথা বলতেই পারো যে স্যার ভাইয়া তাইলে হচ্ছে ডিএনএ অনুলিপন হয় কোন পদ্ধতিতে? ডিএনএ অনুলিপন হয় হচ্ছে আমার কোন পদ্ধতিতে? ডিএনএ অনুলিপন হয় হচ্ছে আমার অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতে। ডিএনএ অনুলিপন হয় আমার কোন পদ্ধতিতে? অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতে। ডিএনএ অনুলিপন হয় কোন পদ্ধতিতে? অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতে। আচ্ছা বিজ্ঞানীরা হচ্ছে এটা আবিষ্কার করছে, এই যে সুয়েকা হচ্ছে মানব ভেলাকোষে, তারপরে হচ্ছে ক্ল্যামাইডোমোনাস শৈবালেও ওই সেম জিনিস আবিষ্কার করা হয়েছে, ঠিক আছে। সো তোমাদের বইয়ে কয়েকজন বিজ্ঞানীর নাম আছে, ওইখান থেকে দেখবা যে প্রথমে 3টি মডেল দেওয়া হয়েছিল, কিন্তু শেষে হচ্ছে বিজ্ঞানীরা শিওর হন যে ডিএনএ হচ্ছে অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতে প্রতিলিপন হয়। এইবার এই অর্ধ সংরক্ষণশীল পদ্ধতির জন্য আমার কি কি প্রয়োজন, বা আমি যে একটা ডিএনএ কে ভাঙবো এর জন্য তো অবশ্যই আমার জিনিসপত্রের প্রয়োজন হবে। এখন আমি যুদ্ধে যাব, কারণ আমি যদি কিছু না নিয়েই যুদ্ধে চলে যাই তাহলে তো আমি আর কি করতে পারবো না, যুদ্ধটা করতে পারবো না। সো এই যে আমি যে যুদ্ধে যাব এই জন্য আমার কি কি প্রয়োজন, আমার এই ডিএনএ অনুলিপনের জন্য কি কি প্রয়োজনীয় উপকরণ প্রয়োজন? আমার প্রথমেই হচ্ছে একটি ছাঁচের প্রয়োজন। ছাঁচ বলতে কি বোঝায়? ছাঁচ বলতে বোঝায় এই যে আমার যে মাতৃসূত্রক, এই যে আমার যে মাতৃসূত্রক, আমার তো অবশ্যই কি একটি মাতৃসূত্রকের প্রয়োজন হবে, তাই না? আমি তো হচ্ছে কোনো সূত্রকে আমার কাছে নাই, তাহলে কি আমি নতুন কোনো ডিএনএ তৈরি করতে পারবো? পারবো না। এই জন্য হচ্ছে একটি ছাঁচ। তারপরে হচ্ছে নিউক্লিওটাইড ট্রাইফসফেট। নিউক্লিওটাইড ট্রাইফসফেট কি, আমি যে নতুন সূত্রকে সৃষ্টি করব তাদের জন্য কি লাগবে? তোমার অ্যাডিনিন লাগবে, গুয়ানিন লাগবে, থায়ামিন লাগবে, সাইটোসিন লাগবে, এরকম কি সবগুলোর প্রয়োজন হবে না। এই যে যে নতুন জিনিসগুলো লাগবে এইগুলা কি বলতেছে? অসংখ্য নিউক্লিওটাইড ট্রাইফসফেট। আচ্ছা তারপরে কি প্রচুর শক্তি লাগবে। এই শক্তিগুলো আসবে এই যে এটিপি থেকে, জিটিপি থেকে, টিটিপি থেকে। এটিপি হচ্ছে ডিঅক্সি অ্যাডিনোসিন ট্রাইফসফেট, ডিজিটিপি হচ্ছে ডিঅক্সি গুয়ানোসিন ট্রাইফসফেট, ডিঅক্সি থাইমোসিন ট্রাইফসফেট, ডিঅক্সি সাইটোসিন ট্রাইফসফেট, ঠিক আছে। এইগুলা থেকে হচ্ছে আমার শক্তি আসবে। এছাড়া আসবে কিছু এনজাইম যাদেরকে একত্রে বলা হয় রেপ্লিকেশন কমপ্লেক্স। আচ্ছা এই প্রক্রিয়াতে আমরা মেইন যেটার কাজ করব সেটা হচ্ছে এই রেপ্লিকেশন কমপ্লেক্সের কাজ করব। এই প্রক্রিয়াতে আমরা মেইন যেটার কাজ করব সেটা হচ্ছে আমরা রেপ্লিকেশনের কাজ করব, ঠিক আছে। হ্যাঁ ধন্যবাদ, বন্ধুদেরকে শেয়ার করে দাও। প্রথম ক্লাস করতেছো, ভালো লাগতেছে। ইনশাল্লাহ আমরা আরও অনেক ফ্রি ক্লাস নিব তোমাদের জন্য, ইনশাল্লাহ তোমাদের সামনে আরও অনেক ভালো লাগবে। তোমাদেরকে বেস্টটা দিতে পারাই হচ্ছে আমাদের লক্ষ্য। আচ্ছা আসো, তো এই যে প্রয়োজনীয় উপকরণগুলো তোমরা যারা বই নিয়ে খাতায় বসছো খাতায় লিখো, আর যারা লিখতেছো এই যে স্ক্রিনশট তুলে রাখো, যারা জাস্ট ভিডিও দেখছো। ডিএনএ অনুলিপনের জন্য কি কি উপকরণ দরকার? একটি ছাঁচ দরকার, অসংখ্য নিউক্লিওটাইড ট্রাইফসফেট দরকার, নিউক্লিওটাইডগুলোর মধ্যে বন্ধনী তৈরি হওয়ার জন্য, আচ্ছা বনি লিখছে, এটা বন্ধনী হবে, ঠিক আছে। সৃষ্টিতে প্রচুর শক্তির প্রয়োজন, আর হচ্ছে রেপ্লিকেশন এনজাইমের প্রয়োজন, ঠিক আছে। আচ্ছা এইবার তারপরে আসো, এই যে আমরা যে ডিএনএ অনুলিপনটা করব, তোমরা মনে রাখো ডিএনএ অনুলিপন রেপ্লিকেশন, সামনে আমরা যখন ট্রান্সক্রিপশন পড়ব
ট্রান্সলেশন পড়ব, সবাইরই হচ্ছে 3টা করে ধাপ, ট্রান্সলেশন, ট্রান্সক্রিপশন, রেপ্লিকেশন, সবাইরই হচ্ছে 3টা করে ধাপ। প্রথমে হচ্ছে শুরু, তারপরে হচ্ছে এই যে চেইন বর্ধিতকরণ বা ইলংগেশন, শেষে হচ্ছে সমাপ্তি। ঠিক আছে, আমরা এই যে ডিএনএ অনুলিপনের ধাপ পড়ব, প্রতিটি হচ্ছে 3টা করে ধাপ থাকবে, শুরু, বর্ধিতকরণ এবং সমাপ্তি। আচ্ছা, তাহলে এবার আমরা চলে আসি হচ্ছে আমাদের ডিএনএ রেপ্লিকেশনের মধ্যে। এখন ডিএনএ রেপ্লিকেশন শুরু করার আগে আমি তোমাদেরকে একটা কথা বলে রাখি, সেইটা হচ্ছে যে ডিএনএ রেপ্লিকেশন পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, সিকিউর জন্য মোটামুটি 7 স্টার পরীক্ষাতে আসে। 3 মার্কের কোশ্চেনে তোমাদের ডিএনএ এর গঠন আসবে, 4 মার্কের কোশ্চেনে তোমাদের কাছে ডিএনএ রেপ্লিকেশনের ধাপগুলো আসবে। ঠিক আছে, কিন্তু ডিএনএ রেপ্লিকেশনে আমাদের বইয়ে হচ্ছে অনেক কিছু লেখা আছে। সো একজন স্টুডেন্টের পক্ষে পরীক্ষার খাতায় এত কিছু লেখা তোমার জন্য পসিবল না, এবং ডিএনএ রেপ্লিকেশন আসলে তোমাকে অবশ্যই তার ছবি আঁকতে হবে। সো তোমার পক্ষে যেহেতু এত কিছু লেখা পসিবল না, সো আমি তোমাদেরকে ধাপগুলো বলে দিব এবং তোমরা ওই ধাপগুলো হচ্ছে খাতায় লিখবা, এবং পরীক্ষার হলে তোমরা এই ধাপগুলোই হচ্ছে ইউজ করবা। আমি যতটুকু লিখে দিব তোমরা যদি অতটুকু লিখতে পারো, মোর দেন এনাফ। তোমরা বলতে পারো যে স্যার কিছু জিনিস তো বাদ গেছে, ভাইয়া কিছু জিনিস হচ্ছে বই থেকে বাদ গেছে, বা কিছু জিনিস আপনি লিখার নাই, ইম্পর্টেন্ট না। তোমার স্যাররা যা দেখতে চায় তোমাদের খাতায়, আমরা তোমাদেরকে ততটুকুই বলে দিব। ইনশাল্লাহ এর আগেও লিখে আসছি স্টুডেন্টরা, ওদের হয়েছে, ইনশাল্লাহ তোমাদেরও হবে। বুঝতে পারছি, ততটুকু লিখতে পারলেই হচ্ছে তোমাদের জন্য মোর দেন এনাফ। আচ্ছা আচ্ছা, এখান থেকে কোশ্চেন কিভাবে আসবে? হ্যাঁ হ্যাঁ, আমরা কোশ্চেন নিয়ে আলোচনা করবো। আমাদের লাস্টে আমি অনেকগুলো অবজেক্টিভ নিয়ে আলোচনা করবো, সৃজনশীল নিয়েও হচ্ছে আমি আলোচনা করে দিচ্ছি, টেনশন নেওয়ার কোনো কারণ নেই। আমি হচ্ছে তোমাদের এই চ্যাপ্টারের আলাদা একটা আমাদের শুধু সৃজনশীলের জন্য ডেডিকেটেড ক্লাসই থাকবে। তো অন্য জায়গায় টিচাররা বলে দেয় যে এখান থেকে সৃজনশীল আসবে, আর আমি তোমাদেরকে বলে দিব যে কিভাবে লিখবা। ঠিক আছে, আমি জানি তোমরা স্টুডেন্টরা পারো, ঠিক আছে, কিন্তু হচ্ছে পরীক্ষার হলে লিখার যে একটা সৌন্দর্য আছে, যে অল্প লেখাতেও হচ্ছে অনেক মার্ক যে দেওয়া যায়, বা অনেক মার্ক যে অল্প লিখেও পাওয়া সম্ভব, এইখানে হচ্ছে আমরা একটু ধরা খেয়ে যাই। সো আমি হচ্ছে তোমাদের একেবারে কিভাবে লিখতে হয় এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট, যেমন ফ্লুইড মোজাইক মডেল বলো, বা ক্রোমোজোমের ভৌত গঠন বলো, বা ডিএনএ এর ভৌত গঠন বলো, রেপ্লিকেশন বলো, এগুলা কিভাবে লিখতে হবে আমরা ইনশাল্লাহ আলাদা একটা ক্লাসই নিব, যেখানে হচ্ছে আমরা কিভাবে লিখতে হবে ওইটা তোমাদেরকে শিখিয়ে দেবো। ঠিক আছে, সো আমাদের সাথে থাকো। আমরা প্রত্যেকটা চ্যাপ্টারে এরকম আলাদা এমসিকিউর ক্লাস নেব, আলাদা হচ্ছে সিকিউর জন্য ক্লাস নেব, সম্পূর্ণ ফ্রি। ঠিক আছে, আচ্ছা এবার আসো। তো আমাদের হচ্ছে তাহলে আমি ডিএনএ অনুলিপনের ধাপসমূহ বুঝাইতে পারছি, শুরু, বর্ধিতকরণ, সমাপ্তি। আচ্ছা এবার আসো শুরুতে ফার্স্ট হচ্ছে উৎপত্তি স্থান শনাক্তকরণ। আচ্ছা, উৎপত্তি স্থান শনাক্তকরণের হিসেবটা কি দেখো, এই হচ্ছে আমার ডিএনএ। ঠিক আছে, আমরা যারা আগে মাহাদি ভাইয়ের ক্লাসটা করেছি আমরা জানি যে ডিএনএর আমরা এই যে এক একটা অংশকে হচ্ছে এক একটা, এটা যদি 5 প্রাইম থেকে 3 প্রাইম প্রান্ত হয়, তাহলে অপর প্রান্তটা কি হবে দেখি ভাইয়ারা বলো তো। একটা প্রান্ত যদি 5 প্রাইম থেকে 3 প্রাইম হয় ডিএনএর, তাহলে অপর প্রান্তটা, অপর সূত্রকটা ডিএনএর হচ্ছে কত থেকে কত হবে? আচ্ছা হ্যাঁ, সাথে আসি, সাথে থাকো ইনশাল্লাহ ভাইয়ারা। তো দেখি আমাকে একটু বলো তো, একটা প্রান্ত যদি 5 প্রাইম থেকে 3 প্রাইম প্রান্ত হয়, আরেকটা প্রান্ত কি হবে? আরেকটা প্রান্ত হবে হচ্ছে আমার 3 প্রাইম থেকে 5 প্রাইম, তাই তো? ডিএনএ তো এইভাবেই হচ্ছে প্রান্তের নামকরণ করে। হ্যাঁ, এই যে মাঝারুল পারছো, মহিবুলও পারছো, ভেরি গুড। আচ্ছা, বাকিরাও বলতে থাকো। তাহলে একটি প্রান্ত যদি হয় 5 প্রাইম থেকে 3 প্রাইম, আরেকটি প্রান্ত হবে কি 3 প্রাইম থেকে 5 প্রাইম। ভাইয়ারা বুঝতে পারছি, এটা আমরা আগে পড়ছি। ভাইয়া এখন প্রাইম কেন আসে, এই যে কেন আমি একটাকে 3 প্রাইম বলতেছি, কেন আমি একটাকে 5 প্রাইম বলছি, এইটা করার জন্য হচ্ছে আমাদের ডিএনএ এর গঠনের ক্লাসটা করতে হবে। ওইটা হচ্ছে তোমাদের মাহাদি ভাইয়া নিয়েছিল, ওই মাহাদি ভাইয়ের ক্লাসটা করলে তোমরা 5 প্রাইম 3 প্রাইমের হিসেব বয়ে যাবা। কিন্তু তারপর এখন তো আমার পক্ষে ভাইয়া ওই ক্লাসে গিয়ে এখন শেষ করা পসিবল না, তো আমি একটু জাস্ট বলে যাই। ডিএনএ এর যেই হচ্ছে আমার যে শর্করাটা থাকে, ওই শর্করার বা ডিঅক্সিরাইবোজ সুগার যা থাকে, ওই শর্করাতে আমার টোটাল 5টা কার্বন থাকে। যেই কার্বনটা বাহিরের দিকে থাকে ওই অনুযায়ী হচ্ছে নামকরণ করা হয়। যেমন এই প্রান্তে হচ্ছে আমার 5 নাম্বার কার্বনটা বাহিরের দিকে থাকে, এই জন্য এটা 5 প্রাইম। এই প্রান্তে হচ্ছে আমার 3 নাম্বার কার্বনটা বাহিরের দিকে থাকে, এই জন্য আমার 3 প্রাইম। সো নিয়ম হচ্ছে যদি একটা প্রান্ত আমার 5 প্রাইম দিয়ে শুরু হয় আর একটা প্রান্ত আমার 3 প্রাইম দিয়ে শেষ হবে, ভাইস ভার্সা অপোজিট যে সূত্রকটা ওইটা সবসময় এর উল্টো হবে, 3 প্রাইম দিয়ে শুরু হবে এবং 5 প্রাইম দিয়ে শেষ হবে। বুঝতে পারছি আমরা ভাইয়ারা? আচ্ছা
এই তো তুহিনও পারছে, ভেরি গুড। আচ্ছা আসো, এইবার আমরা মার্কিং করে ফেলছি, এবার কি আমাদের শুরু করতে হবে, কি করতে হবে, রেপ্লিকেশন শুরু করতে হবে, ঠিক আছে। আচ্ছা রেপ্লিকেশন কিভাবে শুরু করব, কিছু নির্দিষ্ট সিকোয়েন্সের অঞ্চল আছে। এখন নির্দিষ্ট সিকোয়েন্সের অঞ্চল ভাইয়া কি, নির্দিষ্ট সিকোয়েন্সের অঞ্চল হচ্ছে যে দেখো আমাদের ডিএনএর মধ্যে কি থাকে, সাপোজ এখানে থাকতেছে অ্যাডিনিন, থায়ামিন, গুয়ানিন, সাইটোসিন, সাইটোসিন, গুয়ানিন, অ্যাডিনিন, থায়ামিন, গুয়ানিন, সাইটোসিন, অ্যাডিনিন, অ্যাডিনিন, ঠিক আছে। এভাবে হচ্ছে কি যেতে থাকবে, এইখানে যা থাকবে এর ভাইস ভার্সা কি অন্যটা হবে। সাপোজ এখানে অ্যাডিনিনের পরিবর্তে থাকবে থায়ামিন, থায়ামিনের পরিবর্তে অ্যাডিনিন, গুয়ানিনের পরিবর্তে সাইটোসিন, সাইটোসিনের পরিবর্তে গুয়ানিন, থায়ামিন, থায়ামিন, ঠিক আছে। এখানে কি থাকবে, গুয়ানিনের পরিবর্তে থাকবে হচ্ছে সাইটোসিন, গুয়ানিন, গুয়ানিন, সাইটোসিন, ঠিক আছে। এইভাবে হচ্ছে কি আমাদের একটা নির্দিষ্ট অঞ্চলে হচ্ছে আমাদের ডিএনএ রেপ্লিকেশনটা শুরু হবে। এই ক্ষেত্রে এইসব কাজগুলো কে করবে, এইসব কাজগুলো করবে আমার সম্পূর্ণ এনজাইম। এইসব কাজ কে করবে, এইসব কাজ করবে আমার সম্পূর্ণ এনজাইম। সো আমি পাশে হচ্ছে একটা পাশে হচ্ছে এনজাইম দিয়ে আলাদা একটা অংশ করে রাখতেছি, ঠিক আছে। পাশে হচ্ছে আমি এনজাইম দিয়ে আলাদা একটা অংশ করে রাখতেছি, ঠিক আছে ভাইয়ারা। আচ্ছা হ্যাঁ ভাইয়ারা লাইভ ক্লাসে থাকো, ইনশাল্লাহ তোমাদের আরও ভালো লাগবে। আচ্ছা আমাদের রেগুলার লাইভ ক্লাসে থাকবা, এই যে যেমন একটু পরে আমাদের 9:30 বাজে হচ্ছে 24 ব্যাচের ক্লাস আছে। সো ফার্স্ট ইয়াররা ভাবতে পারো যে এখন 24 ব্যাচের ক্লাস করে কী হবে, তুমি যদি বাসায় ফ্রি বসে থাকো তুমি করতেই পারো, কোনো সমস্যা নেই। তুমি দেখলা এগুলোর সাথে পরে রিলেট করতে পারবা। সো 24 ব্যাচে 24 ব্যাচ 25 2 ব্যাচেরই ক্লাস করতে পারো, বা পরে এখন যদি তোমরা না পারো তোমরা পরে হচ্ছে গিয়ে লাইভ ক্লাসগুলো দেখে নিতে পারো। ইনশাল্লাহ তোমাদেরকে আমরা বেস্টটা দেওয়ার চেষ্টা করতেছি। আমাদের ক্লাসগুলো দেখলে তোমরা ইনশাল্লাহ মোটামুটি 100% টপিকে হচ্ছে তোমাদের কভার আপ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা তাহলে এইখানে হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দুতে এখন আমি ধরলাম এই হচ্ছে সেই নির্দিষ্ট বিন্দু যেখানে হচ্ছে আমার রেপ্লিকেশন শুরু হবে। রেপ্লিকেশন শুরু করতে হলে প্রথমে আমার কি করতে হবে, প্রথমে হচ্ছে এই যে আমার যে বন্ধনগুলো আছে এগুলো কি দ্বারা যুক্ত থাকে, এগুলো হচ্ছে আমার কি দ্বারা যুক্ত থাকে, এগুলো হচ্ছে আমার হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকে। তাহলে প্রথমেই আমার কি করতে হবে, এই যে আমার হাইড্রোজেন বন্ড, এই হাইড্রোজেন বন্ডগুলোকে কি করতে হবে, ভাঙতে হবে। আমার কি করতে হবে, এই হাইড্রোজেন বন্ধনগুলোকে ভাঙতে হবে, এই হাইড্রোজেন বন্ধনগুলোকে ভাঙতে হবে। এবং আমি এই হাইড্রোজেন বন্ধনগুলোকে কিভাবে ভাঙবো, এই ক্ষেত্রে আমার কাজ করবে হেলিকেজ নামক একটি এনজাইম। কোন এনজাইম লিখি, হেলিকেজ, হেলিকেজ, ঠিক আছে ভাইরা। আচ্ছা ব্যাপারটা কি দেখো, বাংলা মুভি দেখছো, আমরা ছোট থেকে বাংলা মুভি দেখে বড় হয়েছি। বাংলা মুভিতে কি হয়, রিক্সাওয়ালার ছেলের সাথে বা রিক্সাওয়ালার সাথে কি চৌধুরী সাহেবের মেয়ের সম্পর্ক হয়ে যায়। রিক্সাওয়ালার সাথে কি হয়, চৌধুরী সাহেবের মেয়ের সম্পর্ক হয়ে যায়। এইবার চৌধুরী সাহেব, তুমি সাপোজ তুমি হচ্ছে সেই চৌধুরী সাহেব, তুমি কি মেনে নিবা, মেনে নিবা, অবশ্যই মেনে নিবা না। সো ধরো এই উপরের সূত্রকটা হচ্ছে তোমার মেয়ে আর নিচের সূত্রকটা হচ্ছে সেই রিক্সাওয়ালা, ঠিক আছে। এইবার তুমি হচ্ছে হেলিকেজ এনজাইম, তুমি কি হেলিকেজ এনজাইম, তুমি করবা কি এদের মধ্যে বন্ধনগুলো ভেঙে দিবা, তুমি কি করবা এদের মধ্যে বন্ধনগুলো ভেঙে দিবা। আচ্ছা এই যে তুমি এদের মধ্যকার বন্ধনগুলোকে ভেঙে দিছো, বন্ধনগুলোকে ভেঙে দিলে কেমন দেখা যাবে, আসো আমরা হচ্ছে একটু ফার্স্টের থেকে আবার আঁকি। বন্ধনগুলোকে ভেঙে দিলে কেমন দেখা যাবে, যখন চৌধুরী সাহেবের মেয়ে, চৌধুরী সাহেব যখন বন্ধনগুলো ভেঙে দিবে বা ওই মেয়ে তার মেয়ের সাথে ওই ছেলের সম্পর্ক নাই করে দিবে হেলিকেজ এনজাইমের মাধ্যমে, তখন হচ্ছে কি আমার বন্ধনগুলো সব ভেঙে যাবে। তখন হচ্ছে কি হবে, আমার বন্ধনগুলো সব ভেঙে যাবে। এই যে এ ছিল এই পাশে, টি ছিল, টি ছিল, এ জি সি, সি জি টি এ। আচ্ছা এখানে কি হয় তাহলে, হেলিকেজ এনজাইম করে কি আমার যে ডিএনএ এর মধ্যে যে প্যাচ আছে ওই প্যাচগুলোকে ভেঙে দেয়, মানে হচ্ছে হাইড্রোজেন বন্ধনগুলোকে ভেঙে দিচ্ছে। প্রথমেই তাহলে আমার কি করে, প্রথমেই হচ্ছে আমার হেলিকেজ এনজাইম, হেলিকেজ এনজাইম, হেলিকেজ এনজাইম। তাহলে যারা খাতায় লিখতেছো তাহলে লিখে ফেলো যে হেলিকেজ প্রথমেই
ডিএনএর একটি নির্দিষ্ট অঞ্চল, যারা খাতায় লিখতেছো তারা এইভাবে লিখবা, প্রথমেই ডিএনএর একটি নির্দিষ্ট অঞ্চল বা ওই অঞ্চল। আচ্ছা বলো তো, এই যে কোনো কিছু উঠে আসা ওইটাকে কি বলে ইংলিশে? অরিজিন। ওইটাকে কি বলে? অরিজিন। ওইখান থেকে আসছে, এই অঞ্চলটার নাম হচ্ছে অরি। ওই অঞ্চলটার নাম হচ্ছে অরি বা ইংলিশে ORI। ঠিক আছে, এই অঞ্চলটার নাম হচ্ছে কি? অরি। এই যে যেখান থেকে আমার ডিএনএ রেপ্লিকেশন শুরু হয় ওই জায়গাটাকে বলে অরি। তাহলে প্রথমে একটি নির্দিষ্ট সিকোয়েন্সের অরিতে, মানে যেখান থেকে ডিএনএ রেপ্লিকেশন শুরু হচ্ছে, অরিতে হেলিকেস এনজাইম আমার হাইড্রোজেন বন্ধনগুলোকে ভেঙে দেয়। হেলিকেস এনজাইম কি করে? আমার হাইড্রোজেন বন্ধনগুলোকে ভেঙে দেয়। তাহলে প্রথমেই অরি বা নির্দিষ্ট সিকোয়েন্সের একটি অঞ্চলে ডিএনএ হেলিকেস এনজাইম আমার হাইড্রোজেন বন্ধনগুলোকে ভেঙে দিচ্ছে। এই যে এখানে আমার আগে যে হাইড্রোজেন বন্ধন আছে বা যে প্যাচটা ছিল, এই প্যাচটাকে হচ্ছে ভেঙে দেওয়া হয়েছে। প্যাচটাকে হচ্ছে কি হয়েছে? ভেঙে দেওয়া হয়েছে। এইবার দেখো, আচ্ছা এইবার দেখো, আজকে কুইজ নেই ভাইয়া, কুইজের রুটিন গ্রুপে দেওয়া আছে, তোমরা একটু চেক করে নাও আজকে কুইজ আছে নাকি। আচ্ছা, তাহলে এই যে হেলিকেস এনজাইম কি করছে? আমার হেলিকেস এনজাইম হচ্ছে প্যাচগুলোকে ভেঙে দিছে। কিন্তু চৌধুরী সাহেবের মেয়ে এবং ওই রিক্সাওয়ালা, ওরা দুইজন কি দুইজনের থেকে দূরে যাবে? অবশ্যই যাবে না। ওরা কি আবার চাইবে একত্রিত হয়ে যেতে, কিন্তু ওদেরকে কি একত্রিত হইতে দেওয়া যাবে? যাবে না। এই জন্য চৌধুরী সাহেব কি করবে? গুন্ডা পান্ডা লাগে হচ্ছে মেয়ে এবং ওই ছেলেকে আলাদা করে রাখবে। এই ক্ষেত্রে এরা করে কি? আবার একে অপরের সাথে আকর্ষণ করে পেঁচিয়ে যেতে চায়। যাতে তারা না পেঁচিয়ে যেতে পারে এই জন্য একটা এনজাইম ব্যবহার করা হয়, যার নাম হচ্ছে টপো আইসোমারেজ এনজাইম। টপো আইসোমারেজ এনজাইম। টপো আইসোমারেজ এনজাইম কি করে? প্যাচগুলো যাতে আবার একে অপরের সাথে পেঁচিয়ে না যায় বা সূত্রকগুলো যাতে আবার একে অপরের সাথে পেঁচিয়ে না যায় এইদিকে খেয়াল রাখে। তাহলে হেলিকেস এনজাইম প্রথমে কি করে? এগুলোকে ভেঙে দেয়। হেলিকেস এনজাইম প্রথমে কি করে? আমার হাইড্রোজেন বন্ধনগুলোকে ভেঙে দেয়। টপো আইসোমারেজ এনজাইম কি করে? আবার যাতে না পেঁচিয়ে যায় ওইদিকে খেয়াল রাখে, মানে ওদেরকে আবার পেঁচিয়ে যেতে দেয় না। আচ্ছা, এই ক্ষেত্রে বইয়ে লেখা আছে যে আদিকোষীর ক্ষেত্রে টপো আইসোমারেজের কাজ করে হচ্ছে গাইরেজ নামক এনজাইম। আদিকোষীতে টপো আইসোমারেজের কাজ করে হচ্ছে গাইরেজ নামক এনজাইম। ঠিক আছে, আচ্ছা তাহলে প্রথমে হেলিকেস এনজাইম ভেঙে দিল, টপো আইসোমারেজ এনজাইম আবার লেগে যেতে দিল না, কিন্তু তারপরেও কি ওদেরকে আলাদা করে রাখা যাবে? যাবে? দেখি তোমরা বলো, তারপরেও কি আলাদা করে রাখা যাবে? আচ্ছা না, তারপরেও এদেরকে আলাদা, আমার আইডি হ্যাক হয়েছে, আচ্ছা হইতে পারে, নাহলে আমি তোমাদের ইয়ে পড়তেছি কীভাবে। আচ্ছা আচ্ছা, তো এই যে, তো এদেরকে আলাদা করে রাখা যাবে না। সো কি করতে হবে? এদেরকে বিয়ে করাই দিতে হবে। মেয়েকেও বিয়ে করে দিতে হবে, ছেলেকেও বিয়ে করে দিতে হবে, যাতে এরা একে অপরের থেকে দূরে থাকে। সো এই ক্ষেত্রেও হয় কি, এইখানে এসে প্রত্যেকটা নাইট্রোজেন বেসের গায়ে এসে একটি করে প্রোটিন লেগে যায়। প্রত্যেকটি নাইট্রোজেন বেসের গায়ে এসে একটি করে প্রোটিন লেগে যায়, যাতে হচ্ছে এরা আর একে অপরের সাথে আকর্ষণ করতে না পারে। এই প্রোটিনগুলোর নাম হচ্ছে SSBP বা সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন, বা এদের নাম হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। ঠিক আছে ভাইয়ারা, তাহলে আমার SSBP বা সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। ঠিক আছে, তাহলে যাতে ওই যে চৌধুরী সাহেবের মেয়ের সাথে ওই ছেলে আবার না হইতে পারে, এদের কি করা হয়েছে? বিয়ে করে দেওয়া হয়েছে। বিয়ে করানোর কাজ কে করে? SSBP। ওদের গায়ে হচ্ছে SSBP প্রোটিন লেগে যায়, যাতে হচ্ছে এদের আকর্ষণ ক্ষমতা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়। বুঝতে পারছি? তাহলে দেখো, আমার ইনিশিয়েশন ধাপে কিভাবে লিখবা? প্রথমে অরিতে, অরিজিন যেখান থেকে শুরু হবে, অরিতে হেলিকেস এনজাইম করবে কি? হাইড্রোজেন বন্ধনগুলোকে ভেঙে দিবে। তারপরে টপো আইসোমারেজ এনজাইম, এরা যাতে আবার সূত্রকগুলো যাতে একে অপরের সাথে আবার আকর্ষণ করে পেঁচিয়ে না যায়, তাই হচ্ছে খেয়াল রাখবে। ঠিক আছে, মানে পেঁচিয়ে যেতে দিবে না। তারপরে কি করবে?
এসএসবিপি প্রোটিন বা এসএসবিপি আমার নাইট্রোজেন বেসগুলোর সাথে যুক্ত হয়ে এদের আকর্ষণ ক্ষমতা সম্পূর্ণভাবে বিলুপ্ত করে দিবে। শেষ। এবার এদের আকর্ষণ ক্ষমতা সম্পূর্ণভাবে বিলুপ্ত করা শেষ। এইবার কি হবে? এদের আকর্ষণ ক্ষমতা সম্পূর্ণভাবে বিলুপ্ত করা শেষ। নিজের ডিএনএকে বিয়ে করায় মন দিতে, হ্যাঁ ভালোবাসার টান আছে, এই তো বুঝতে পারছো যে ভালোবাসার টানে এরা কিন্তু আবার কাছে আসার চেষ্টা করবে। হ্যাঁ আচ্ছা আসি, এতটুকু গেল, এই হচ্ছে আমাদের শুরু হয়েছে। এইবার এর পরের ধাপে কি হবে? ইনিশিয়েশনের পরে কি হবে দেখো। ইনিশিয়েশনের পরে হচ্ছে, আচ্ছা ইনিশিয়েশনের আগে একটু দেখো, এই যে ফার্স্টে হচ্ছে এই যে উৎপত্তি স্থান শনাক্তকরণ। প্রথমে হচ্ছে কি উৎপত্তি স্থান শনাক্তকরণ। উৎপত্তি স্থান শনাক্তকরণে কি হচ্ছে আমার, কিভাবে উৎপত্তি স্থান শনাক্ত হচ্ছে, যে কিছু নির্দিষ্ট নিউক্লিওটাইড, যেটাকে বলতেছে কি অরি, কিছু নির্দিষ্ট নিউক্লিওটাইড সিকোয়েন্সকে শনাক্ত করে ওইখানে হচ্ছে আমার হেলিকেজ এনজাইম কাজ করা শুরু করছে। মাতৃ অণুর প্যাচ খোলা, কে প্যাচ খোলে? হেলিকেজ এনজাইম। হেলিকেজ এনজাইম একক সূত্রের স্থায়িত্ব লাভ। এই যে একক সূত্রক, দেখো আগে কি সূত্রকগুলো খালি পেঁচিয়ে যেতে চেয়েছিল, সো যাতে সূত্রকগুলো পেঁচিয়ে যেতে না পারে এই জন্য কে দুইজন কাজ করেছে। একজন কে টপো আইসোমারেজ, টপো আইসোমারেজ আইসোমারেজ ভেরা, আরেকজনকে, আরেকজন হচ্ছে এসএসবিপি। এবার দেখো, এবার কিন্তু সুন্দর করে লেখা আসছে উৎপত্তি স্থান শনাক্তকরণ কিভাবে নির্দিষ্ট নিউক্লিওটাইড সিকোয়েন্সকে শনাক্ত করছে, যে জায়গাটায় কি বলে অরি। মাতৃ অণুর প্যাচ খোলা, কে খুলতেছে? হেলিকেজ এনজাইম। একক সূত্রের স্থায়িত্ব লাভ, কে স্থায়িত্ব লাভ করাচ্ছে? টপো আইসোমারেজ এনজাইম হচ্ছে এদের আকর্ষণ ক্ষমতা কমিয়ে দিচ্ছে, আর এসএসবিপি হচ্ছে কি আকর্ষণ ক্ষমতা একেবারে বিলুপ্ত করে দিচ্ছে। আমরা বুঝতে পারছি সুন্দর মতো? আচ্ছা, তারপরে যদি কেউ কিছু বুঝতে না পারো কোশ্চেন করো। থ্যাংক ইউ ভেরা, তোমাদের জন্য এফোর্ট দেওয়া হচ্ছে, তোমরা এটাকে হচ্ছে ইয়ে করবা, পরীক্ষা দিবা ভালো মতো, তোমরা ভালো করলেই আমাদের ভালো লাগবে, ঠিক আছে? আচ্ছা এইবার আসো আমাদের পরের ধাপ, ইলংগেশন বা বর্ধিতকরণ। পরের ধাপ ইলংগেশন বা বর্ধিতকরণ। দেখো আমি আবার আমাদের পুরান ছবিতে যাই, ঠিক আছে? এই ছবিতে দেখো এখন পর্যন্ত কি আমার সব কিছু গেল, এবার আমি হচ্ছে এগুলো একটু মুছে দেই। এইবার এইখানে এটাকে আমরা হচ্ছে ইলংগেট করব। আসো, ইলংগেট মানে হচ্ছে লম্বা করব। কিভাবে লম্বা করব? এইখানে আমাদের একজন বড় ভাই কাজ করবে, তার নাম হচ্ছে ডিএনএ পলিমারেজ এনজাইম। আমি একটু অন্য কালি দিয়ে লিখি, ডিএনএ পলিমারেজ এনজাইম। আচ্ছা আমরা তো 9-10-এ পড়াশোনা করে আসছি ভাইয়ারা, সো আমরা একটু মনে আছে আমাদের পলিমার মানে কি? পলিমার মানে কি অনেকগুলো মনোমার বা একই ধরনের অনেকগুলো অণু একের সাথে হয়ে একটি বড় লম্বা অণুর সৃষ্টি করতেছে। যেমন সবচেয়ে ভালো উদাহরণ কি দেখি বলো তো? পলিমারের সবচেয়ে ভালো উদাহরণ কি? পলিমারের সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে কি আমাদের পলিথিন। পলিথিন কি একটা পলিমার। সো এইখানে যে এনজাইমটা কাজ করবে তার নাম হচ্ছে ডিএনএ পলিমারেজ এনজাইম। তার নাম হচ্ছে কি ডিএনএ পলিমারেজ এনজাইম। এইবার এই ভদ্রলোক হচ্ছে আবার একটু কানা টাইপের, সে হচ্ছে খুঁজে পায় না, ঠিক আছে? সে কোন জায়গা থেকে কাজ শুরু করবে সে হচ্ছে এটা খুঁজে পায় না। সো তাকে হচ্ছে প্রথমে চেনায় দিতে হবে যে ভাই তুই এইখান থেকে কাজ কর। তাকে প্রথমে কি চেনায় দিতে হবে? যে ভাই তুই এখান থেকে কাজ কর। এই লোকের একটা বদ অভ্যাস আছে, ঠিক আছে? এই লোকের একটা বদ অভ্যাস আছে, সেইটা হচ্ছে উনি দাঁড়াও একটু, সরি, সেটা হচ্ছে উনি, মনে রাখো আজকের থেকে, ডিএনএ পলিমারেজ এনজাইম সারা জীবন মনে রাখবে। এইটা মনে রাখতে পারলেই তোমার পুরো রেপ্লিকেশন শেষ। ডিএনএ পলিমারেজ এনজাইম শুধুমাত্র ফাইভ প্রাইম থেকে 3 প্রাইম সূত্রক সৃষ্টি করে, সূত্রক সৃষ্টি করে, সৃষ্টি করে। আচ্ছা সে যদি 5 প্রাইম থেকে 3 প্রাইম সূত্রক সৃষ্টি করে তার মানে সে কোন সূত্রকের উপর কাজ করতেছে? সে নিজে সৃষ্টি করে যদি 5 প্রাইম থেকে 3 প্রাইম, তাহলে সে কাজ করতেছে কার উপর?
3 প্রাইম থেকে 5 প্রাইম সূত্রকের উপর কাজ করে। আবার বুঝি, সূত্রকের উপর কাজ করে, কাজ করে। দেখো তাহলে আবার দেখি, মনে রাখো আজকের থেকে এই কথাটুকু, ডিএনএ পলিমারেজ এনজাইম কাজ করে কার উপর? ডিএনএ পলিমারেজ এনজাইম কাজ করে কার উপর? শুধুমাত্র 5 প্রাইম থেকে 3 প্রাইম সূত্রক সৃষ্টি করে এবং সে 3 প্রাইম থেকে 5 প্রাইম সূত্রকের উপর কাজ করে। তাহলে আমরা যদি এই যে আমাদের চিত্রে আসি, তাহলে এইখানে দেখো এই সূত্রকটা হচ্ছে 5 প্রাইম থেকে 3 প্রাইম, এই সূত্রকটা হচ্ছে কি আমার 5 প্রাইম থেকে 3 প্রাইম। এই যে এটা হচ্ছে 5 প্রাইম থেকে, এটা হচ্ছে সরি আচ্ছা এটা হচ্ছে কি আমার 5 প্রাইম থেকে 3 প্রাইম, আর এটা হচ্ছে আমার কি 3 প্রাইম থেকে 5 প্রাইম, 3 প্রাইম থেকে 5 প্রাইম। ঠিক আছে, তাহলে সে শুধুমাত্র কার উপর কাজ করে বলছি? 3 প্রাইম থেকে 5 প্রাইম। তাহলে ডিএনএ পলিমারেজ এনজাইম এখান থেকে এই বরাবর একটি সূত্রকে সৃষ্টি করবে। ডিএনএ পলিমারেজ এনজাইম 3 প্রাইম থেকে 5 প্রাইমের উপর একটি সূত্রকে সৃষ্টি করবে। তাইলে এটা যদি হয় 3 প্রাইম থেকে 5 প্রাইম, এর এগেইনস্টে যে এই সূত্রকে সৃষ্টি হবে ওইটার নাম্বার কি? 5 প্রাইম থেকে 3 প্রাইম। হিসেব বুঝছি? সে যদি 3 প্রাইম থেকে 5 প্রাইমের উপর কাজ করে, সেই যে সূত্রকটি সৃষ্টি করবে সেটা হবে কি 5 প্রাইম থেকে 3 প্রাইম, উল্টা হবে সব সময়। হ্যাঁ, তো বললাম কি ডিএনএ পলিমারেজ এনজাইম শুধুমাত্র 3 প্রাইম থেকে 5 প্রাইমের উপর কাজ করে এবং 5 প্রাইম থেকে 3 প্রাইম সূত্র সৃষ্টি করে। গেল। এইবার একটু আগেই বলছিলাম যে উনি একটু কানা টাইপের, সে হচ্ছে আসলে খুঁজে পায় না যে তার কোথায় কাজ করতে হবে। হ্যাঁ, সো সে যেহেতু হচ্ছে, হ্যাঁ কেন করে না ওইখানে যাচ্ছি। মাঝে কি 4ও আছে? না না ভাইয়া, মাঝে 4 নাই। 3 প্রাইম আর 5 প্রাইম তো হচ্ছে ওই যে একটু আগে বললাম না যে কার্বোহাইড্রেটের মানে ডিঅক্সিরাইবোজ সুগারের কয় নাম্বার কার্বন বাহিরে থাকতেছে, এটা এক পাশে 3 নাম্বার কার্বনগুলো বাহিরে থাকে, আরেক পাশে 5 নাম্বার কার্বনগুলো বাহিরে থাকে, মাঝখানে কোনো 4 নাম্বার নাই। আর কেন করে না ওইখানেও যাচ্ছি। আচ্ছা, তো তাহলে হচ্ছে ডিএনএ পলিমারেজ এনজাইম 3 প্রাইম থেকে 5 প্রাইমের উপর কাজ করে, 5 প্রাইম থেকে 3 প্রাইম। এখন সে বলছে কি একটু কানা টাইপের, সে খুঁজে পায় না, তো তাকে খুঁজে পাইতে হবে। হ্যাঁ, যে সাপোজ তুমি ঢাকা থেকে কক্সবাজার যাবা, কিন্তু তুমি জানোই না কোন জায়গা থেকে কক্সবাজার বাস ছাড়ে। তুমি যদি এখন ফার্ম গেটে এসে বসে থাকো সারাদিন সারা রাত, 1 সপ্তাহ 2 সপ্তাহ বসে থাকো, তুমি কি কক্সবাজারের কোনো বাস পাবা? অবশ্যই পাবা না। তোমাকে কই যেতে হবে? তোমাকে হয় সায়দাবাদ যেতে হবে, বা তোমাকে আরামবাগ যেতে হবে, বা তোমাকে হচ্ছে প্রান্তপথ যেতে হবে, ঠিক আছে, বাস খুঁজে পাওয়ার জন্য। সো এইখানেও হচ্ছে তাকে প্রথমে চিনিয়ে দেওয়া লাগে যে তুমি কোন জায়গা থেকে কাজ শুরু করবা। এই কাজটা যে করে ওই লোকের নাম হচ্ছে, আরএনএ প্রাইমার। ওই লোকের নাম হচ্ছে আরএনএ প্রাইমার। আরএনএ প্রাইমার। এর কে তৈরি করে? একে তৈরি করে হচ্ছে প্রাইমেজ এনজাইম। এই প্রাইমেজ এনজাইম করে কি? ডিএনএ পলিমারেজ এনজাইমকে চিনিয়ে দেয় যে তোমার এখান থেকে কাজ শুরু করতে হবে। প্রাইমেজ এনজাইম করে কি? ডিএনএ পলিমারেজকে চিনিয়ে দেয় যে তোমার এখান থেকে, এই যে সাপোজ ও চিনিয়ে দিচ্ছে যে ও এইখানে এসে একটা ডিএনএ প্রাইমার লাগে, এখানে এসে একটা আরএনএ প্রাইমার লাগে, প্রাইমার এসে এখানে যুক্ত হলো, তখন গিয়ে হচ্ছে আমার ডিএনএ পলিমারেজ বুঝতে পারে ও আচ্ছা আমার এখান থেকে কাজ শুরু করতে হবে। ঠিক আছে, এখন ডিএনএ পলিমারেজ এনজাইম অপর পাশে কেন কাজ করে না? 5 প্রাইম থেকে 3 প্রাইমে কেন কাজ করে না? কারণ তার কাজ করার জন্য তার হচ্ছে হাইড্রোক্সিলের সাথে একটা সম্পর্ক, বন্ধনী সৃষ্টি করা লাগে। ঠিক আছে, হাইড্রোক্সিল আয়নের সাথে একটা বন্ধনের সৃষ্টি করা লাগে। এই পাশে হচ্ছে মুক্ত হাইড্রোক্সিল আয়ন থাকে, কিন্তু এই পাশ থেকে কোনো মুক্ত হাইড্রোক্সিল আয়ন থাকে না। তার কি করা লাগে? হাইড্রোক্সিল আয়ন, মুক্ত হাইড্রোক্সিল আয়ন লাগে যার সাথে সে বন্ধনী সৃষ্টি করতে পারবে। 3 প্রাইম থেকে 5 প্রাইমে মুক্ত হাইড্রোক্সিল আয়ন থাকে, কিন্তু 5 প্রাইম থেকে 3 প্রাইমে কোনো মুক্ত হাইড্রোক্সিল আয়ন থাকে না, তাই সে হচ্ছে কাজ শুরু করতে পারে না। কিন্তু আচ্ছা, এবার প্রাইমার এসে লাগলো, এখানে এসে 5 প্রাইম থেকে 3 প্রাইম তৈরি করে ফেললো। এবার কি অপর সাইডটাও তো বাকি, তারও তো তৈরি করা লাগবে, তাই না? এইবার ডিএনএ পলিমারেজ এনজাইম বলে কি আচ্ছা ঠিক আছে আমি তোমাকে তৈরি করে দিব, ঠিক আছে আমি তোমাকে তৈরি করে দিব, কিন্তু আমি তোমাকে সম্পূর্ণটা একবারে তৈরি করে দিব না। আমি ফার্স্টে তোমাকে 1 তালা তৈরি করে দিব, তারপরে তোমাকে 2 তালা তৈরি করে দিব, তারপরে তোমাকে 3 তালা, 4 তালা, 5 তালা। তার মানে সে 5 প্রাইম থেকে 3 প্রাইমে কিছু ডিএনএ খণ্ডকের সৃষ্টি করে। সে কিছু কিসের সৃষ্টি করে? ডিএনএ খণ্ডকের সৃষ্টি করে। সে 5 প্রাইম থেকে 3 প্রাইম বরাবর কিছু ডিএনএ খণ্ডকের সৃষ্টি করে।
এই খণ্ডকগুলোকে বলা হয়, এই যে এরকম খণ্ডকে সৃষ্টি করছে, এই খণ্ডকগুলো প্রথম আবিষ্কার করে বিজ্ঞানী ওকাজাকি। ওনার নাম অনুসারে এই খণ্ডকগুলোকে বলা হয় ওকাজাকি খণ্ড। ওনার নাম অনুসারে এই খণ্ডকগুলোকে বলা হয় কি? ওকাজাকি খণ্ড। তো ডিএনএ পলিমারেজ এনজাইম করে কি? 5 প্রাইম থেকে 3 প্রাইম প্রান্তে ওকাজাকি খণ্ডক অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র ডিএনএ অণুর সৃষ্টি করে। কিন্তু আলাদা আলাদা ডিএনএ খণ্ডক থাকলে কি হবে? হবে না। এদেরকে কি একে অপরের সাথে যুক্ত করতে হবে। এদেরকে একে অপরের সাথে যুক্ত করে যেই এনজাইমটা, এদেরকে একে অপরের সাথে যুক্ত করে যে এনজাইমটা, তার নাম হচ্ছে লাইগেজ এনজাইম। লাইগেজ এনজাইম। আমাদের দেহে যত কিছু যুক্ত করার কাজ সব হচ্ছে লাইগেজ এনজাইম করে, ঠিক আছে? আমরা আবার ওই যে জীব প্রযুক্তি পড়ার ক্লাসেও দেখবো যে লাইগেজ এনজাইম হচ্ছে সবকিছু যুক্ত করার কাজ করে। আচ্ছা, এবার ভাইয়া একটু বেশি বড় হয়ে গেছে, আপনি একটু ছোট করে নিয়ে আসেন। আচ্ছা, আমি একটু ছোট করে নিয়ে আসি। ইলংগেশনে প্রথম কি হয়? বর্ধিতকরণ ধাপে প্রথম কি হয়? বর্ধিতকরণ ধাপে প্রথম কি হয়? আচ্ছা আসো, বর্ধিতকরণ ধাপে প্রথমে হচ্ছে সূচনা বিন্দুতে আরএনএ প্রাইমার যুক্ত হয়। এই আরএনএ প্রাইমারটা কে তৈরি করে? একটু আগে বললাম, আরএনএ প্রাইমারটা কে তৈরি করে? প্রাইমেজ এনজাইম। প্রাইমেজ এনজাইম। প্রাইমেজ এনজাইম করলো। এইবার অপত্য ডিএনএ চেইন প্রলম্বন। অপত্য ডিএনএ চেইন প্রলম্বন মানে নতুন চেইন সৃষ্টি। নতুন যে চেইন সৃষ্টি হবে ওইখানে 5 প্রাইম থেকে 3 প্রাইম তৈরি করবে কে? ডিএনএ পলিমারেজ। পলিমারেজ। কিন্তু 3 প্রাইম থেকে 5 প্রাইম তৈরি করবে কে? এইটাও করবে ডিএনএ পলিমারেজ, কিন্তু সে কি আকারে করবে? ওকাজাকি খণ্ডক আকারে। ওকাজাকি খণ্ডক আকারে। এবং এই যে দেখো, ওকাজাকি খণ্ডকে সংযোগ করবে কে? লাইগেজ এনজাইম। ওকাজাকি খণ্ডকে সংযোগ করবে কে? লাইগেজ এনজাইম। ছোট হয়ে গেল ব্যাপারটা? একেবারে ছোট হয়ে গেল না? দেখো, বোঝানোর সময় কিন্তু অনেক কিছু আগে বোঝানো লাগে, কিন্তু এখন দেখো একেবারে ছোট হয়ে গেল না? ফার্স্টে কি সূচনা বিন্দুতে আরএনএ প্রাইমার যুক্ত হবে। ওই যে বলছি প্রাইমেজ এনজাইম কি একটা প্রাইমার তৈরি করে আর ডিএনএ পলিমারেজকে দেখায় দিবে যে কোন জায়গা থেকে কাজ শুরু করতে হবে। অপত্য ডিএনএ চেইন প্রলম্বন কে করবে? 5 প্রাইম থেকে 3 প্রাইম সূত্র তৈরি করবে কে? ডিএনএ পলিমারেজ। 3 প্রাইম থেকে 5 প্রাইম সূত্র তৈরি করবে কে? ডিএনএ পলিমারেজই করবে, কিন্তু খণ্ডগুলোর নাম হবে ওকাজাকি খণ্ড। এইবার একটা জিনিস মনে রাখো, সেটা হচ্ছে এই যে এইখানে 3 প্রাইম থেকে 5 প্রাইম, এখানে কি সরাসরি খণ্ডকের সৃষ্টি হচ্ছে না? এই জন্য এটাকে বলা হচ্ছে লিডিং সূত্রক। সরাসরি যেইটার খণ্ডকের সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে লিডিং সূত্রক, ঠিক আছে? আর এই যে এখানে কি ছোট ছোট করে সৃষ্টি হচ্ছে না ওকাজাকি খণ্ডক, ছোট ছোট খণ্ডক আকারে সৃষ্টি হচ্ছে না? এই যে যারা গেম খেলো তারা জানো, এই যে গেমের মাঝখানে মাঝখানে যখন গেম আটকে যায় তখন তারা কি বলি আমরা? এই যে পাবজি যারা খেলো, গেমে যখন মাঝখানে আটকে যায় ওটা কি বলে? ল্যাগ করা বলে। তো এটাকে বলে ল্যাগিং সূত্রক। সো এখন যেটা হবে সেটা হচ্ছে তুমি 5 প্রাইম 3 প্রাইম না বলে তুমি এভাবে বলবা যে লিডিং সূত্রকে ডিএনএ পলিমারেজ এনজাইম হচ্ছে নিরবিচ্ছিন্ন খণ্ডকের সৃষ্টি করতেছে, কিন্তু ল্যাগিং সূত্রকে ডিএনএ পলিমারেজ এনজাইম হচ্ছে ওকাজাকি খণ্ডকের সৃষ্টি করতেছে। বুঝতে পারছি? তাহলে কি করছে? 5 প্রাইম থেকে 3 প্রাইম না বলে তুমি এখানে বলবা হচ্ছে কি? লিডিং সূত্রক। তুমি এখানে কি বলবা? লিডিং সূত্রক। লিডিং সূত্রক। আর এটাই কি বলবা? ল্যাগিং সূত্রক। হিসেব বুঝাইতে পারছি? যেটাতে একটা না নিরবিচ্ছিন্ন খণ্ডকের সৃষ্টি হয়ে যায় 5 প্রাইম থেকে 3 প্রাইম, ওইটাকে বলে লিডিং সূত্রক। আর ল্যাগিং সূত্রক বলে হচ্ছে 3 প্রাইম থেকে 5 প্রাইমে যেখানে সৃষ্টি হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, তোমরা এখন একটু কনফিউজড হয়ে যেতে পারো যে 5 প্রাইম 3 প্রাইম নিয়ে। এখানে এক পাশ থেকে ছিল 3 প্রাইম থেকে 5 প্রাইম, আরেক পাশে ছিল কিন্তু তার উল্টা 5 প্রাইম থেকে 3 প্রাইম। সেম গোজ ফর এই সাইড। তুমি জাস্ট একটা ইনফরমেশন মনে রাখবা, সেটা হচ্ছে ডিএনএ পলিমারেজ এনজাইম 5 প্রাইম থেকে 3 প্রাইম সূত্রক তৈরি করে। এখন তুমি ছবিতে উপরে আঁকো নিচে আঁকো সমস্যা নেই, যেখানে আঁকো সেম হবে, ঠিক আছে? আচ্ছা, আবার আসি। তাহলে দেখো, ইলংগেশন বর্ধিতকরণ মেইন ধাপ যেটা, প্রথমে কি সূচনা বিন্দুতে প্রাইমেজ এনজাইম যুক্তকরণ, আরএনএ প্রাইমার যুক্তকরণ। অপত্য ডিএনএ চেইন প্রলম্বন, এখানে কি হবে? লিডিং সূত্রকে 5 প্রাইম থেকে 3 প্রাইম তৈরি করবে কে? ডিএনএ পলিমারেজ। ল্যাগিং সূত্রকে 3 প্রাইম থেকে 5 প্রাইম সূত্রক তৈরি করবে কে? ওকাজাকি খণ্ডক আকারে ডিএনএ পলিমারেজ। এই ওকাজাকি খণ্ডকগুলোকে সংযোজন করবে কে? একেবারে সাথে যুক্ত করবে কে? লাইগেজ এনজাইম। দেখো,
বলতেছি কিন্তু অনেক কথা, কিন্তু এইখানে আসলে কিন্তু সবগুলো হচ্ছে কি এক লাইনের মধ্যে চলে আসতেছে। এখানে আসলে কি তুমি যখন ইলংগেশন বা বর্ধিতকরণ লিখবে তুমি জাস্ট এই 3টা ধাপ লিখতে পারলে তোমার হয়ে যাবে ইনশাআল্লাহ। বুঝতে পারছি? আচ্ছা আচ্ছা, এইবার দেখো এই যে ছবিটার দিকে একটু তাকাও, এই যে দেখো এখানে হেলিকাজ এনজাইম ভেঙে দিচ্ছে, এই যে এরা আলাদা হয়ে যাচ্ছে, এই যে দেখো একটা নিরবিচ্ছিন্ন সূত্রক, ঠিক আছে, তার মানে এটা কি লিডিং সূত্রক। আচ্ছা, আর এইখানে দেখো এই যে ছোট ছোট আকারে সূত্রকের সৃষ্টি হচ্ছে, ঠিক আছে, এই যে দেখো এখানে কিন্তু এটা লাগায় ফেলছে, সো এটা কি হলুদ কালারের, এটা হচ্ছে লাইগেজ এনজাইম, লাইগেজ এনজাইম। আর এখানে কিন্তু এখনো শেষ হয়নি, এগুলো হচ্ছে কি ওকাজাকি খণ্ডক। ছবি দেখে বুঝতে পারতেছি? আচ্ছা আসো। আচ্ছা তোমরা বুঝতেছি এই টপিকটা একটু তুলনামূলক কঠিন, 5 প্রাইম 3 প্রাইম নিয়ে তোমরা কনফিউজ হয়ে যাবে। সো ভিডিওটা 2-3 বার দেখবা, তারপরেও যদি না বুঝো তোমরা হচ্ছে আমাকে মেসেজ করবা, গ্রুপে পোস্ট করবা, ইনশাল্লাহ আমরা হচ্ছে আরেকবার বুঝিয়ে দিব, দরকার তোমাদের এই ক্লাস আরেকবার নেওয়া হবে, ঠিক আছে। কিন্তু আজকে আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি আমাদের বুঝিয়ে দেওয়ার। আচ্ছা গেল টার্মিনেশন, সমাপ্তিকরণ। টার্মিনেশন বা সমাপ্তিকরণ কখন হয়? যখন হচ্ছে আমার ডিএনএ প্রুফ রিডিং শুরু হয়, ডিএনএ প্রুফ রিডিং। কারণ আমরা জানি কি, আমরা জানি যে অ্যাডিনিনের সাথে কে যুক্ত হবে সবসময়? থায়ামিন। গুয়ানিনের সাথে সবসময় সাইটোসিন। কিন্তু মাঝে মাঝে দেখা যায় যে অ্যাডিনিনের সাথে সাইটোসিন বা অ্যাডিনিনের সাথে গুয়ানিন বা থায়ামিনের সাথে গুয়ানিন বা থায়ামিনের সাথে সাইটোসিন, এরা যে কেউ যে কারোর সাথে যুক্ত হয়ে যেতে পারে, এটা প্রতি 1000টায় একটা হয়, ঠিক আছে। সো এই সব ক্ষেত্রে ডিএনএ করে কি, ডিএনএ পলিমারেজ এনজাইমটাই করে কি নিজের থেকে প্রুফ রিডিং করা শুরু করে, মানে কোথায় ভুল আছে, কারণ ভুল থাকলে হচ্ছে এটা মাঝে মাঝে ক্যান্সারে পরিণত হতে পারে, ঠিক আছে। এই রেপ্লিকেশনে ভুল হইলেও এটা ক্যান্সার, এই যে কোলন ক্যান্সার আমরা একটু পরে পড়বো, স্কিন ক্যান্সার হয়ে যেতে পারে, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ 80% ক্লিয়ার হয়েছে আজকে প্রথম ক্লাসের হিসেবে, তোমাদের 80% মোর দেন এনাফ। হ্যাঁ এই যে আসো ডিএনএ প্রুফ রিডিং, ডিএনএ প্রুফ রিডিং। আচ্ছা আসো, এই যে ডিএনএ নিয়ন্ত্রণে ভুল ধরার জন্য আছে প্রুফ রিডিং ব্যবস্থা। এই ধরনের ভুলকে হচ্ছে মিসম্যাচ বলে। প্রতি 1000টা জিনের মধ্যে একটা কি হতে পারে? ভুল হইতে পারে। কে করে প্রুফ রিডিংটা? ডিএনএ পলিমারেজ 1, 2 এবং 3 কিছু প্রোটিন। ডিএনএ পলিমারেজ কিন্তু 3টা, ঠিক আছে। আচ্ছা ডিএনএর ক্ষতির কারণ কি 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 কারণে ক্ষতি হতে পারে? যেমন ইউভি রশ্মি, যে সূর্যের যদি সরাসরি রশ্মিটা আমাদের উপর পড়ে, বিষাক্ত মৌল, কার্সিনোজেনিক পদার্থ। কার্সিনোজেনিক পদার্থ হচ্ছে যেগুলোর কারণে আমাদের ক্যান্সার হয়। আচ্ছা কি কি প্রভাব হয়? খুবই ইম্পর্টেন্ট, অবজেক্টিভের জন্য 7 স্টার। মিসম্যাচের কারণে মানুষের কোলন ক্যান্সার হতে পারে, জেরোডার্মা পিগমেন্টোসাম নামক চর্মরোগ হতে পারে, ঠিক আছে। তারপরে হচ্ছে রৌদ্রতাপে এই যে স্কিন ক্যান্সার হতে পারে। দেখো একটু আগে কিন্তু বলছি কোলন ক্যান্সার হতে পারে, জেরোডার্মা পিগমেন্টোসাম নামক হচ্ছে চর্মরোগ হতে পারে, স্কিন ক্যান্সার হতে পারে। বুঝতে পারছি? আচ্ছা আসো, এইবার আসো, এই যে আমরা এতক্ষণ ধরে যে এনজাইমগুলো পড়লাম, এই সবগুলো এনজাইমকে একসাথে বলে রেপ্লিকেশন কমপ্লেক্স। এরাই মেইনলি হচ্ছে আমার রেপ্লিকেশনটা করে। কি কি আছে? টপো আইসোমারেজ, কি বলছি? এই যে অতিমাত্রায় পেঁচানো অবস্থা থেকে ডিএনএ অণুকে মুক্ত করে, এরা যাতে পেঁচিয়ে না যায়। হেলিকেজ কি করে? প্যাচগুলো খুলে দেয়। পলিমারেজ কি করে? পরিপূরক স্ট্র্যান্ড শিকল গঠন করে, সূত্রকে সৃষ্টি করে। এই যে সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন বা এসএসবিপি কি করে? বাধা প্রদানের লক্ষ্যে হচ্ছে একক স্ট্র্যান্ডে যুক্ত হয়, যাতে হচ্ছে এরা আবার আকর্ষিত না করতে পারে। লাইগেজ এনজাইম কি করে? লাইগেজ এনজাইম এই যে ওকাজাকি খণ্ডকগুলোকে যুক্ত করে। প্রাইমেজ এনজাইম কি করে? প্রাইমেজ এনজাইম হচ্ছে প্রাইমারকে স্ট্র্যান্ডের সাথে যুক্ত করে, যাতে বুঝতে পারে যে আমার এখান থেকে ডিএনএ পলিমারেজ বুঝতে পারে যে আমার এখান থেকে কাজ শুরু করতে হবে। তাহলে আমরা রেপ্লিকেশন কমপ্লেক্সগুলো বুঝতে পারছি ভাইয়ারা, ঠিক আছে। এনজাইমগুলোর কাজ বুঝতে পারছি। আচ্ছা এনজাইমগুলোর কাজ তোমাদের মুখস্থ রাখতে হবে, কারণ এটা পরীক্ষা আসে। আমরা কোশ্চেন কিন্তু সলভ করব, হ্যাঁ তোমরা এখন চলে যাও না, আমরা কোশ্চেন সলভ করব। আচ্ছা ডিএনএ রেপ্লিকেশনের গুরুত্ব কি? ডিএনএ হচ্ছে স্থায়ী, সো অনুলিপনের মাধ্যমে এর কোনো পরিবর্তন ঘটে না। ডিএনএ অনুলিপনের মাধ্যমেই হচ্ছে বৈশিষ্ট্যগুলো এক প্রজন্ম থেকে অপর প্রজন্মে যায়। সংরক্ষণশীলের কারণে জিনোটাইপে ব্যাপক পার্থক্য প্রকাশ পায় না। জিনোটাইপ কি, ফিনোটাইপ কি, এটা আমরা পড়বো, আমাদের 11 নম্বর চ্যাপ্টার আছে, সমস্যা নেই। মিউটেশন ছাড়া হচ্ছে জিনের কোনো পরিবর্তন ঘটে না। জীবের বৃদ্ধি ও বিকাশে হচ্ছে পরোক্ষভাবে প্রতিলিপন ভূমিকা রাখে, আরএনএ তৈরিতে অবদান রাখে, তারপরে হচ্ছে মিওসিস বিভাজনে ভূমিকা রেখে,
জনন কোষ সৃষ্টিতে সাহায্য করে। ঠিক আছে, দেখো ডিএনএ রেপ্লিকেশনের গুরুত্ব তোমাদের যদি কখনো আসে পরীক্ষার হলে যে ডিএনএ রেপ্লিকেশনের গুরুত্ব কি, তাহলে হচ্ছে আমরা এটা লিখে দিব। ঠিক আছে, আচ্ছা আসো এইবার আসো কোশ্চেন সলভ। ডিএনএ থেকে ডিএনএ সংশ্লেষ পদ্ধতিকে কি বলে? ছিল তোমাদের বই নাই? অটো ক্যাটালাইটিক ফাংশন। ডিএনএ থেকে ডিএনএ সংশ্লেষ পদ্ধতিকে কি বলে? অটো ক্যাটালাইটিক ফাংশন। কারণ ওরা নিজেরাই নিজেদের, ক্যাটালাইটিক মানে ভাঙা, ওরা নিজেরাই নিজেদেরকে ভাঙতেছে আবার নিজেরাই নিজেদেরকে তৈরি করতেছে, এটা কি অটো হচ্ছে, এই জন্য এটাকে বলে অটো ক্যাটালাইটিক ফাংশন। ঠিক আছে, আচ্ছা তারপরে কোষ বিভাজনের কোন পর্যায়ে ডিএনএ অনুলিপন ঘটে? ইন্টারফেজ। কোষ বিভাজনের কোন প্রক্রিয়া? ইন্টারফেজ। আচ্ছা আসো, কোন এনজাইমটি ডিএনএ অনুলিপনের সময় ডিএনএ অণুর খণ্ডকগুলোকে যুক্ত করে? বলো কোন এনজাইম? এখানে লাইগেজ হবে, ওরা বলো দেখি, এটা বলতে পারবা? দেখি বলো ভাইয়ারা, কোন এনজাইম ডিএনএ অনুলিপনের সময় ডিএনএ অণুর খণ্ডকগুলোকে যুক্ত করে? রেস্ট্রিকশন এনজাইম, লাইগেজ এনজাইম, গাইরেজ এনজাইম, প্রাইমেজ এনজাইম। মুহিবুল বলছে সি। শিওর? গাইরেজ এনজাইম না লাইগেজ এনজাইম? ডিএনএ আমি বলছি যে কোনো কিছু যুক্ত করার কাজ করে কে? ভাইয়ারা যে কোনো কিছু যুক্ত করার কাজ করে কে? লাইগেজ এনজাইম। যে কোনো কিছু যুক্ত করার কাজ করে কে? লাইগেজ এনজাইম। ঠিক আছে, বি, এই তো, হ্যাঁ পারছে, ভেরি গুড। আচ্ছা তারপরে কি? তারপরে হচ্ছে ডিএনএ অনুলিপনের ক্ষেত্রে কি কি প্রযোজ্য? হ্যাঁ, এটি কোষ বিভাজনের ইন্টারফেজে শুরু হয়। ডিএনএ পলিমারেজ এনজাইমের প্রয়োজন হয়। হ্যাঁ, অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতে অনুলিপন ঘটে। হ্যাঁ, তার মানে কি অ্যান্সার হবে 1, 2 ও 3, তিনটাই। বুঝতে পারছি? আচ্ছা তারপরে অর্ধ সংরক্ষণশীল প্রতিলিপনে মাতৃ ডিএনএ অপরিবর্তিত থাকে। হ্যাঁ, মাতৃ ডিএনএ অপরিবর্তিত থাকে। নতুন বৈশিষ্ট্যের অপত্য ডিএনএ সৃষ্টি হয়। নতুন বৈশিষ্ট্যের অপত্য ডিএনএ সৃষ্টি হয় না, ডিএনএ মাতৃ ডিএনএ টেমপ্লেট হিসেবে কাজ করে। হ্যাঁ, তাহলে এটার অ্যান্সার হবে 1 ও 3। নতুন বৈশিষ্ট্যের অপত্য ডিএনএ সৃষ্টি হয় না। বলো, নতুন বৈশিষ্ট্য সৃষ্টি হয় না, আগেরগুলোর সাথেই তো পরিপূরক বন্ধনী সৃষ্টি হয়, নতুন বৈশিষ্ট্য থাকে না। হ্যাঁ, এটা পরিপূরক হবে। ঠিক আছে, আচ্ছা লাস্ট ডিএনএ অনুলিপনের ধাপ কোনগুলা? হ্যাঁ, উৎপত্তি স্থান শনাক্তকরণ, দ্বিসূত্রের স্থায়িত্ব লাভ। দ্বিসূত্রক না, এটা এক সূত্রক হবে, এক সূত্রক হবে। অনুলিপন ফর্ক গঠন, তার মানে কি 1 ও 3, অ্যান্সার হবে 2। দ্বিসূত্রের কি স্থায়িত্ব লাভ না, এটা এক সূত্রক হবে। ঠিক আছে, এটা কি হবে? এক সূত্রক হবে। তাহলে এটার অ্যান্সার হচ্ছে উৎপত্তি স্থান শনাক্তকরণ। হ্যাঁ, ওই যে অরি, দ্বিসূত্রকের স্থায়িত্ব লাভ না, এক সূত্রকের স্থায়িত্ব লাভ, এবং লাস্টে কি অনুলিপন ফর গঠন। তাহলে এটার অ্যান্সার হবে 1 ও 3। তাহলে আমরা আজকের ক্লাস বুঝে ফেলছি এইবার এটা সিকিউতে কিভাবে আসে, কিভাবে আমরা অ্যান্সার করব, খাতায় কিভাবে লিখব। এটা হচ্ছে আমরা যখন আলাদা একটা ক্লাস নিব, আলাদা ক্লাস আমরা ইনশাল্লাহ নিব এই চ্যাপ্টার, এই যে আমাদের শেষের দিকে এই চ্যাপ্টার শেষ হলে আমরা আলাদা একটা ক্লাস নিব, তখন হচ্ছে আমরা ইনশাল্লাহ এগুলো সব বুঝিয়ে দিব। বুঝতে পারছি ভাইয়েরা? তাহলে আজকে হচ্ছে এইটুকুই। কারো কোনো কোশ্চেন আছে ভাইয়ারা? কারো কোনো কোশ্চেন থাকলে হচ্ছে